আসসালামু আলাইকুম। আজ 2রা ডিসেম্বর 2024 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতীয় আনন্দবাজার পত্রিকার রিপোর্টে উন্মোচিত মিথ্যা সংবাদের মুখোশ। হাটে হাড়ি ভেঙে দিল ভারতীয় সংবাদ মাধ্যম। চবিতে শিবির থাকায় উপস্থিত হল না ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। এবার বিস্তারিত। বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচারের পর অবশেষে ভারতের কিছু সংখ্যক মিডিয়া সত্য বলতে শুরু করেছে। সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার নিয়ে বিগত সপ্তাহগুলোতে বাংলাদেশে অস্থিরতা দেখা দেয়। বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশ সম্পর্কে অঘোষিত শীতলতা চলছে। এমন পরিস্থিতির ভেতরে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চাইছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফোন কলে পত্রিকাটিকে জানিয়েছেন, ভারতের সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে। আমরা এই উত্তেজনা প্রশমিত করতে চাইছি। অনলাইনে কৃত্রিমভাবে এই উত্তেজনা ছড়ানো হচ্ছে। তিনি বলেন, আমি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে পরিস্থিতি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। চট্টগ্রামেও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রেস সচিব বলেন, ইসকনের সব ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের নিষিদ্ধ করার বিষয়ে কোনো প্রশ্ন কখনো ওঠেনি। ভারতের কাছে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। কোনো ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করা আমাদের লক্ষ্য নয়। এদিকে বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তিনি পত্রিকাটিকে বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্থিতির যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে তাতে মনে হচ্ছে বাংলাদেশে পুরোদস্তুর সাম্প্রদায়িক সহিংসতা চলছে, কিন্তু বাস্তব পরিস্থিতির সঙ্গে এর কোনো মিল নেই, সেটা মেলে না। তিনি আরও বলেন, আমি সম্প্রতি নোয়াখালী ঘুরে এসেছি। ঢাকাতেও আমার সর্বত্রই যাতায়াত রয়েছে। কোথাও হিন্দুদের সঙ্গে মুসলমানদের কোনো তর্কাতর্কি বা উত্তেজনা দেখা যায়নি। জাল ভিডিওতে অনেক কিছুই দেখানো যেতে পারে। অন্যদিকে পত্রিকাটিকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে তো ইসকন থেকেই বহিষ্কার করা হয়েছে। সবাই তার সাক্ষী। যে ঘটনা ঘটেছে তা হিন্দু ধর্মাবলম্বীর বিরুদ্ধে প্রতিহিংসার ঘটনা বলে আমরা মনে করি না। হামিদুর রহমান আজাদ বলেন, সনাতন ধর্মের কাউকে আক্রমণ করা হয়নি। আমরা বিশ্বাস করি বাংলাদেশে বিভিন্ন জাতি, ধর্ম, সম্প্রদায়ের মানুষ থাকবে, সম্প্রীতি থাকবে। হাটে হাড়ি ভেঙে দিল ভারতীয় সংবাদ মাধ্যম। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশি সংখ্যালঘুদের ভারতে পালিয়ে যাওয়ার হিড়িক নিয়ে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়। তবে এ খবর সঠিক নয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য হিন্দু। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 6 বছরের সরকারি তথ্য মতে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর ভারতে প্রবেশ বা ত্যাগ করার সময় আটকে পড়া অনিবন্ধিত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি। হিন্দুর প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত 5 আগস্টের পর থেকে 27 নভেম্বর পর্যন্ত বিএসএফ 1393 বাংলাদেশিকে আটক করেছে। অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের আগে চলতি বছরের জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 1144 জনকে আটক করা হয়েছে। অর্থাৎ রাজনৈতিক পরিবর্তনের পরে হাজার হাজার সংখ্যালঘু সীমান্তে পাড়ি দেওয়ার চেষ্টার কোনো ঘটনা ঘটেনি। প্রতিবেদনে বলা হয়েছে, এবছর সব মিলিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে 3907 জনকে আটক করেছে বিএসএফ। এর মধ্যে ভারতীয় ও বাংলাদেশি উভয় রয়েছেন। এর আগে 2023 সালে মোট 5095 জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে 3137 জন বাংলাদেশি ছিলেন। এতে বলা হয়েছে, চলতি বছরের 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 873 ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছেন। এছাড়া সরকার পতনের পর 5 আগস্ট থেকে 27 নভেম্বর পর্যন্ত কোনো কাগজ ছাড়াই 388 ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছেন। গত সপ্তাহে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পর ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়ে আসছে। এর ফলে অনেকে দেশ ছাড়ার চিন্তা করছে। তবে এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে বিএসএফ।
ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে আমাকে রাখা হয়েছে। ইজলাসের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের কাছে এমন আক্ষেপ জানিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি আরও জানান, 5 হাত লম্বা 4 হাত চওড়া সেলে তাকে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা ও ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন না তিনি। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত পলককে হাজির করে রাজধানীর শাহবাগ থানার রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় পলক আদালতের উদ্দেশ্যে কিছু বলতে চান। আদালত অনুমতি দিলে পলক জানান, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তিনি ডিভিশন পাচ্ছেন না। 5 হাত লম্বা 4 হাত চওড়া সেলে তাকে রাখা হয়েছে। তিনি আরও জানান, পরিবারের সঙ্গে সাক্ষাৎ সহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন না তিনি। এ কারাগারের বেশিরভাগ আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত, তাদের মধ্যে তাকে রাখা হয়েছে। এ সময় আদালত তাকে লিখিত আবেদন দাখিল করতে বলেন। শুনানি শেষে পুলিশের আবেদন মঞ্জুর করে উক্ত মামলায় পলককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মধ্যকার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের 10টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, তবে ছাত্রদল ও ছাত্র ইউনিয়নের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। রোববার বিকেলে 3:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত না থাকার কারণ জানতে চাইলে 24 শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। একই প্রশ্নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদের সভাপতি সুদীপ্ত চাকমা বলেন, আমাদের সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে আমরা সেখানে যাইনি। কেন্দ্রের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে ছাত্র শিবির যেসব প্রোগ্রামে থাকবে আমরা সেখানে যাব না। মতবিনিময় সভায় ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম বলেন, 5 আগস্টের পরে 100 দিন পার হয়ে গেছে, কিন্তু শিক্ষার্থীদের এখনও মাঠে থাকতে হচ্ছে। আইনের শিথিলতার অভাবে প্রতিনিয়ত শিক্ষার্থীদের আন্দোলন করতে হচ্ছে। প্রতিদিনই নতুন নতুন সমস্যা, প্রতিবিপ্লব ঠেকানোর দায়িত্ব শিক্ষার্থীদের ওপর এসে পড়ছে। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জোবাইরুল হাসান আরিফ বলেন, জাতীয় নাগরিক কমিটির 2টি কনসার্ন, একটি হচ্ছে জুলাই গণহত্যার বিচার। আমরা দেখছি জুলাই বিচার সঠিকভাবে হচ্ছে না। আবার আমরা মবেরও পক্ষে না। আমরা আইনের মাধ্যমে এমনভাবে বিচার করতে চাই যাতে কখনো কেউ বলতে না পারে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে খুনিদের বিচার হচ্ছে। ইসলামী ছাত্র মজলিসের 24 শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমি বলেন, আফসোস হচ্ছে মুখে আমরা ঐক্য এবং সংহতির কথা বলি, কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সংহতি সভায় অনেক ক্রিয়াশীল ছাত্র সংগঠন উপস্থিত নেই। সংহতি কি শুধুই ব্যানারে দেখানোর জন্য? রাজনৈতিক যে প্যারামিটার দিয়ে আমরা ছাত্রলীগকে মাপি তা অন্য সংগঠনের সাথে যায় না। আমরা বিশ্বাস করি ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড ছিল অন্য সবার থেকে ভিন্ন। ছাত্রলীগের সাথে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র মজলিস সহ অন্যান্য সংগঠনের যে দ্বন্দ্ব ছিল তা অন্য সংগঠনের সাথে থাকতে পারে না। কিন্তু 24-এর পরেও যদি আমরা একই দ্বন্দ্ব ছাত্রদল এবং ছাত্র শিবিরের বা অন্য সংগঠনের মধ্যে দেখি তা অপ্রত্যাশিত। ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ রোমান রহমান বলেন, জুলাই বিপ্লবে ছাত্রদলের একটি বড় অবদান ছিল, কিন্তু আজকে ছাত্রদল উপস্থিত নেই, যেটা হতাশাজনক। আমরা সবাই দলের মধ্যে যদি ঐক্য ধরে রাখতে না পারি তাহলে শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, কে কত বড় সংগঠক তার থেকে গুরুত্বপূর্ণ কে কতটুকু শিক্ষার্থীদের পক্ষে রয়েছে। অনেকে বলছেন জুলাই আন্দোলনে আমরা ছাত্র সংগঠনের অবদান অস্বীকার করছি, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। কখনোই আমরা এবং ব্যক্তিগতভাবে আমি কারো অবদান অস্বীকার করিনি। আমি মনে করি ছাত্র সংগঠনগুলো পেছনে ছিল বলেই আজকে আমরা সামনে আসতে পেরেছি, ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছি। একইভাবে সামনেও ফ্যাসিবাদকে নির্মূল করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তবে খুবই দুঃখ লাগছে আজকে বৃহৎ একটি ছাত্র সংগঠন এবং অনেকগুলো ক্রিয়াশীল সংগঠন উপস্থিত নেই। আপনাদের রাগ অভিমান থাকতে পারে, এগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে, কিন্তু আপনারা যদি না আসেন তাহলে সমাধানের সুযোগ তো তৈরি হচ্ছে না। পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করছে।
একমাত্র আপনারাই এটার বিরুদ্ধে কাউন্টার সত্যটা তুলে ধরতে পারেন। আপনারা সত্য ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচার বন্ধ করে দিতে পারেন। আর এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দেশের সাংবাদিকরা সত্যি ঘটনাটাই বলে এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন। তাহলে যারা অপপ্রচার করছে তাদের মুখে চুনকালি পড়বে। সোমবার সকালে রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে যান তিনি। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, ইসকন নিষিদ্ধের ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। পরিকল্পনা হলে জানতে পারবেন। কোনো মামলায় হয়রানিমূলকভাবে কাউকে জড়ানো হলে ভুক্তভোগী অবশ্যই ছাড়া পাবেন। আন্দোলন ঘিরে যারা মিথ্যা মামলা দিচ্ছেন আমরা তাদেরও আইনের আওতায় আনব এবং মিথ্যা মামলায় যেন কাউকে শাস্তি ভোগ করতে না হয় এ ব্যবস্থাও আমরা নিচ্ছি। এজন্য পুলিশের পাশাপাশি ডিসিদের সমন্বয়েও কমিটি গঠন করা হয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ফটো বা সেলফি প্রতারণার কথা শুনেছেন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে প্রতারণার ফাঁদে ফেলার ঘটনা নতুন কিছু নয়, তবুও সতর্ক থাকার ব্যাপার আছে। আপনি বলবেন যে ভাই, আমি তো কোনো বিশিষ্ট ব্যক্তি নই, কিন্তু না, আপনি বিশিষ্ট হন আর সাধারণ হন না কেন, আপনিও প্রতারণার ফাঁদে পড়তে পারেন সেলফি বা ফটো সেশনের মাধ্যমে। আপনার সঙ্গে কে ছবি উঠাচ্ছে, কে সেলফি নিচ্ছে, কোন উদ্দেশ্যে নিচ্ছে, এই বিষয়ে অবশ্যই সচেতন এবং সতর্ক থাকা প্রয়োজন। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যে ছবি তুলছেন সেটা কি শুধুমাত্র ভক্ত হিসেবে বা শুধুমাত্র ফটো সেশন করবার জন্যে? না, এই ধরনের বিষয় হয়ে থাকলে আপনি পরিহার করুন। আপনি যদি কোনো বিশিষ্ট ব্যক্তির কাছে যান, কোনো কাজ নিয়ে যান, বৈঠক করতে যান বা অন্য জরুরি বিষয় থাকে, তাহলে ওই সংক্রান্ত ছবি তুলুন। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার বইটি তাকে দিতে গেলেন, তাহলে বই সহ ছবি তুলুন। এই ছবির গুরুত্ব অনেক, এই ছবির মাধ্যমে প্রতারিত হবারও কোনো আশঙ্কা নেই। সুতরাং খেয়াল রাখুন আপনার সঙ্গে কারা ছবি তুলছে বা আপনি বিশিষ্ট জনের সঙ্গে কিভাবে ছবি তুলছেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতনের অভিযোগ বেশ পুরনো। দক্ষিণ এশিয়ার এই দেশটি অতীতে বহুবারই আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের অভিযোগের সম্মুখীন হয়েছে। আর এবার ভারতে মুসলমানদের দুর্দশা নিয়ে সরব হয়েছেন ভারত শাসিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি বলেছেন, ভারতে মন্দিরের সন্ধানে মসজিদ ভেঙে ফেলার চেষ্টা চলছে। 1947 সালে যে অবস্থা ছিল আমাদের সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে পিপলস ডেমোক্রেটিক পার্টির পিডিপির প্রধান মেহবুবা মুফতি জম্মুতে সাংবাদিকদের বলেন, আজ আমি ভয় পাচ্ছি 1947 সালে যে পরিস্থিতি ছিল আমাদের সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তরুণরা চাকরির কথা বললেও তারা তা পাচ্ছে না। আমাদের ভালো হাসপাতাল, শিক্ষা নেই। তারা রাস্তার অবস্থার কোনো উন্নতি করছে না, কিন্তু মন্দিরের সন্ধানে মসজিদ ভেঙে ফেলার চেষ্টা করছে। সম্প্রতি উত্তরপ্রদেশের সম্ভালে মুঘল আমলের একটি প্রাচীন মসজিদের সার্ভে বা সমীক্ষা করানোর নির্দেশকে ঘিরে স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে দফায় দফায় তীব্র সংঘর্ষের ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছেন। সহিংসতায় আহত হয়েছেন আরও বহু মানুষ। ঘটনার পর গোটা এলাকায় তীব্র সাম্প্রদায়িক উত্তেজনাও ছড়িয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। শহরের যে মসজিদটিকে ঘিরে এই বিরোধ দেখা দিয়েছে সেটি শাহী জামা মসজিদ নামে পরিচিত। কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর দাবি, প্রাচীন একটি হিন্দু মন্দির ভেঙেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। ওই ভবনের স্থাপত্যে নাকি এখনও তার প্রমাণ রয়েছে। মেহবুবা মুফতি রাজস্থানের আজমিরে অবস্থিত বিখ্যাত সুফি সাধক মঈনুদ্দিন চিশতির দরগাহ নিয়েও একই ধরনের বিতর্ক তুলে ধরেন। মূলত আজমির শরীফের নিচে মন্দির রয়েছে এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। গত সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। গত সেপ্টেম্বরে দায়ের করা ওই পিটিশনে আদালতকে আবার আজমির শরীফে পূজা করার অনুমতি দিতেও বলা হয়েছে। কাশ্মীরের সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, আজমির শরীফে সকল ধর্মের লোকেরা প্রার্থনা করে এবং এটি ভ্রাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ।
এখন তারা সেখানে মন্দির সন্ধান করতে খনন করার চেষ্টা করছে। এ সময় মেহবুবা মুফতি সংখ্যালঘু ইস্যুতে ভারতের পাশাপাশি বাংলাদেশ নিয়েও মন্তব্য করেন। প্রসঙ্গত, মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও নিপীড়ন নিয়ে ভারতের বিরুদ্ধে বরাবরই সরব বিশ্বের বিভিন্ন দেশ ও ব্যক্তিত্ব। 2023 সালের জুনে যুক্তরাষ্ট্রে নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে মুসলিম সহ ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন নরেন্দ্র মোদী। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।